সালাম আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের মাঝে একটি ম্যাজিক্যাল টপিক নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের প্রত্যেক স্টুডেন্টেরই এই যে জৈব রাসায়নিক বিক্রিয়া নিয়ে ব্যাপক সমস্যা। একবারে দশম শ্রেণী, নবম শ্রেণী থেকে এইচএসসি পর্যন্ত, এইচএসসিতে গিয়েও তোমরা অনেকে জৈব রাসায়নিক বিক্রিয়া বুঝো না, কিভাবে সংগঠিত হয়। অধ্যায়টি নিয়ে তোমরা অনেক প্রবলেমে থাকো। তো তোমরা যদি এই টপিকটা ভালোভাবে বুঝো, আজকের এই লেকচারটা তোমাদের নবম থেকে শুরু করে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত আর কখনোই জৈব রাসায়নিক বিক্রিয়া বুঝতে সমস্যা হবে না, এবং তোমাদের যেই দুশ্চিন্তা সেটি আমি দূর করতে পারবো ইনশাল্লাহ। তো চলো আমরা জেনে নিই জৈব রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে বিস্তারিত। তাহলে সাধারণত জৈব রাসায়নিক বিক্রিয়া বিভিন্নভাবে সংগঠিত হয়, যেমন সংযোজন, অপসারণ, প্রতিস্থাপন, পলিমারকরণ। এছাড়াও রয়েছে ঘনীভবন, পলিমারকরণ, জারণ, বিজারণ, উডস, ডিকার্বক্সিলেশন। এছাড়াও বলে অ্যালকেন বা অ্যালকিন থেকে বিভিন্ন জৈব যৌগ প্রস্তুতি, জৈব অ্যাসিড পর্যন্ত প্রস্তুতি। তো এগুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তোমাদের যে কনফিউশনগুলো সেগুলো ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। খুবই মনোযোগ দিয়ে ক্লাসটি করো, দেখো তোমাদের কত উপকার হয়। তো প্রথমে আমরা জেনে নিই জুত বা সংযোজন বিক্রিয়া। তো সাধারণত দ্বিবন্ধন বা তিন বন্ধনযুক্ত যে জৈব যৌগ, যে যৌগগুলো যেমন অ্যালকিন এবং অ্যালকাইন, এ ধরনের যৌগে এই জুত বা সংযোজন বিক্রিয়া ঘটে। এবং কি ঘটনা ঘটে দেখো, এখানে 1, 2, 3টি কার্বন দেখানো হয়েছে মোট। এই 3টি কার্বনে প্রথম এবং দ্বিতীয় কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে, এবং এখানে এসে দেখো কোনো দ্বিবন্ধন নেই। এই দ্বিবন্ধনটি ভেঙে যাবে, ভেঙে যে নতুন দুটি হাত বের হবে পাশাপাশি কার্বনে। এবং যেই বিকারক, সেই বিকারকের যদি দুটি অংশ থাকে তাহলে দুটি অংশ দুই জায়গায় যুক্ত হবে। আর যদি একই রকম থাকে দুটি পার্ট, তাহলে যেমন যদি H2 থাকতো, দুই কার্বনে দুটি হাইড্রোজেন সংযোজন হতো। যদি X2 থাকতো, দুই দুটিতে X এবং X সংযোজিত হতো। HX, এই জন্য X এবং H দুটি কার্বনে সংযোজিত হয়েছে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যে কার্বনের দ্বিবন্ধন শুধু সেই কার্বনের মাঝেই এক বন্ধনে পরিণত হবে, এবং সেই কার্বনের নতুন দুটি গ্রুপ, নতুন দুটি হাইড্রোজেন এবং হ্যালোজেন বা অন্য কোনো যেগুলো বিক্রিয়া অংশ নেবে তাদেরকে জুট বিক্রিয়ায় অংশগ্রহণ করাবে। এভাবেই একটি অসম্পৃক্ত যৌগ সম্পৃক্ত যৌগে পরিণত হবে। অর্থাৎ এই জুট বিক্রিয়ায় অংশগ্রহণ করবে শুধু অসম্পৃক্ত অ্যালকিন এবং অ্যালকাইন, এবং এটি সম্পৃক্ত যৌগে পরিণত হবে, অর্থাৎ অ্যালকেনে পরিণত হবে। এবং কি ধরনের জুট বিক্রিয়া আমরা দেখব? হাইড্রোজেন সংযোজন বা হাইড্রোজেনেশন, হ্যালোজেন সংযোজন বা ক্লোরিনেশন, ব্রোমিনেশন, আয়োডিনেশন, হাইড্রেশন বা পানি সংযোজন। এই বিক্রিয়াগুলো আমরা বিস্তারিত আলোচনা করব এই মেকানিজম অনুযায়ী। দেখো তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। হাইড্রোজেনেশন বিক্রিয়ায় প্রভাবকটা মনে রাখতে হবে যে নিকেল এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনেশন বিক্রিয়াটি সংঘটিত হয়। এক্ষেত্রে তোমরা খেয়াল করো, এখানে কার্বনের সাথে কার্বনের 3টি বন্ধন রয়েছে, এখানে কিন্তু বন্ধন 2টি, অর্থাৎ 2টি হয়ে যাওয়ার কারণে 2টি নতুন হাত তৈরি হবে, দুই হাতে 2টি হাইড্রোজেন লেগে যাবে। একদম ইজি। 3 বন্ধন দ্বিবন্ধন হবে, একটি করে হাত বের হবে এবং এই হাতে হাইড্রোজেন লেগে যাবে। ইথাইন হয়ে গেল ইথিন। এবার ইথিন থেকে ইথেন কিভাবে হবে দেখো, এখানে 2টি বন্ধন ছিল, এখানে দেখো 1 বন্ধন হয়ে গেছে, অর্থাৎ আরো একটি করে হাত বের হবে এবং দুই হাতে 2টি হাইড্রোজেন লেগে যাবে। ইথিন হয়ে গেল ইথেন। একটু খেয়াল করো, এই দ্বিবন্ধন ভেঙে 1 বন্ধন হলো, 2 কার্বনে 2টি হাত বের হলো, হাইড্রোজেন 2টি লেগে গেল। প্রভাবকটা শুধু মনে রাখলেই হয়ে গেল, ইথিন হয়ে গেল ইথেন। এবারে আমরা হাইড্রোজেনেশনের আরো কিছু এক্সাম্পল দেখব। 3 কার্বনের যদি হাইড্রোজেন হয় সেক্ষেত্রে কি ঘটনা, অ্যালকিন বা অ্যালকাইন হয়, তাহলে কি ঘটনা ঘটবে? এখানে দেখো 3 বন্ধন ছিল, এখানে কয় বন্ধন? দ্বিবন্ধন। তার মানে এই 2টি কার্বনে নতুন 2টি হাত বের হবে এবং 2টি হাইড্রোজেন লেগে যাবে। এই কার্বনে কিন্তু কোনো কিছু যুক্ত হবে না, কেননা এই কার্বনে আর এই কার্বনের মাঝখানে 1 বন্ধন ছিল। যে কার্বনের মধ্যে বন্ধন কমবে সেই কার্বনের মাঝখানে 2টি হাত বের হবে এবং 2টি হাইড্রোজেন যুক্ত হবে। এখানে দ্বিবন্ধন ভেঙে আবার 1 বন্ধনে পরিণত হয়েছে, সুতরাং আরো 2টি হাইড্রোজেন নতুন সংযোজিত হবে। যে কার্বনের মধ্যে দ্বিবন্ধন ছিল সেই কার্বনের মধ্যে কিন্তু এই ঘটনাটি ঘটবে। দেখো আমি বারবার এটি ইন্ডিকেট করে দেখাচ্ছি আমাদের। সুতরাং প্রোপিন হয়ে যাবে প্রোপেন। হ্যালোজেন বা হ্যালোজেন সংযোজন, হ্যালোজেনেশন কিভাবে হবে? প্রভাবকটা মনে রাখতে হবে কার্বন টেট্রাক্লোরাইড, এবং এই বিক্রিয়া আমরা অসম্পৃক্ততার পরীক্ষাতেও ব্যবহার করতে পারি। কারণ ব্রোমিন এবং কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবণটি বর্ণহীন, এটি যদি আমরা একটি দ্রবণ তৈরি করে একটি ড্রপ বারে নিই, এবং এই ইথাইনকে যদি আমরা একটি টেস্ট টিউবে নিয়ে যদি ড্রপ ওয়াইজ এই ব্রোমিন আর কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণ সংযোজন করি, তাহলে দেখা যাবে যে ব্রোমিনের বর্ণটি ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই বিক্রিয়ার সাহায্যে আমরা এই ব্রোমিনের অ্যালকাইনের অসম্পৃক্ততা পরীক্ষা করতে পারি। তো সেটি আলাদা টপিক। আমরা সংযোজনের বিক্রিয়াটির কৌশলটা যদি জেনে নিই। 3 বন্ধন ছিল, হয়ে গেল দ্বিবন্ধন। দেখো নতুন 2টি হাত বের হয়েছে এবং এই 2 হাতে 2টি ব্রোমিন সংযোজিত হয়েছে। খুবই সিম্পল একটি ব্যাপার,
বারবার দেখানো হচ্ছে, দেখো খেয়াল করে, অর্থাৎ ইথাইন হয়ে যাবে 1,2-ডাইব্রোমো ইথেন, ইথাইন হয়ে যাবে 1,2-ডাইব্রোমো ইথেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে ইথাইন থেকে ইথাইন 1,2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন হলো। এবার 1,2-ডাইব্রোমো ইথেন এই যেহেতু এখনো দ্বিবন্ধন একটি থেকে গেছে, সুতরাং আরো এক ব্রোমিন যুক্ত হবে, হয়ে দেখো কি উৎপন্ন হবে, আরো দুটি ব্রোমিন যুক্ত হয়ে গেছে, দুইটি কার্বনে আরো নতুন দুটি হাত উৎপন্ন হয়েছে, অর্থাৎ 1,2-ডাইব্রোমো ইথেন হয়ে যাবে 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন। দেখো এখানে ইন্ডিকেট করে দেখানো আছে আরো নতুন দুটি ব্রোমিন সংযোজিত হয়েছে কার্বনে, যে যে কার্বনের মাধ্যমে দ্বিবন্ধন ছিল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার 3 কার্বনের যৌগগুলো নিয়ে একটু দেখি। তোমাদের পরীক্ষাতে 2 এবং 3 কার্বনের যৌগগুলো বেশি পরীক্ষায় আসে, এজন্য আমি দুটি দেখিয়েছি। এখানে দেখো 3 বন্ধন ছিল, দ্বিবন্ধন হয়ে গেছে, নতুন দুটি ব্রোমিন যুক্ত হলো 2 কার্বনে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, নামটা তোমরা দেখে নাও। ঠিক একইভাবে এখানে দ্বিবন্ধন ছিল, এখানে এক বন্ধন হয়ে গেছে। দেখো এই দুটি ব্রোমিন তো আগে থেকেই ছিল, এই দুটি ব্রোমিন আগে থেকে ছিল, এই নতুন দুটি ব্রোমিন কিন্তু আমাদের সংযোজিত হয়েছে, এই একটা ব্রোমিন, এই একটা ব্রোমিন। এভাবে 1,1,2,2 টেট্রাব্রোমো মিথিল প্রোপেনে পরিণত হয়েছে যৌগটি, 1,2-ডাইব্রোমো প্রোপিন থেকে 1,1,2,2 টেট্রাব্রোমো প্রোপেন। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। আমার মনে হয় যে তোমাদের এই বিক্রিয়াগুলো আর প্রবলেম হবে না কখনো। এবারে দেখো হাইড্রেশন বিক্রিয়া বা পানি সংযোজন। তো পানি সংযোজনের ক্ষেত্রে 3 ধরনের প্রভাবক রয়েছে, একটু খেয়াল করতে হবে। অ্যালকিনের ক্ষেত্রে কখনো H3PO4 300 ডিগ্রি 68 এর উপস্থিতিতে বিক্রিয়া হয়, কখনো পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে পানি সংযোজন ঘটে, কখনো অ্যালকাইন যদি হয় 2% HgSO4 20% H2SO4 এর উপস্থিতিতে বিক্রিয়াটি ঘটে। তাহলে 3টি প্রভাবকের ক্ষেত্রে 3 ধরনের বিক্রিয়া হবে। আমরা 3টি বিক্রিয়া এখানে একটি একটি করে আলোচনা করব। প্রথমে দেখো ইথিনে কিভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে পানি সংযোজিত হয়। পানি সংযোজনের 3টি প্রভাবক দেখিয়েছি, 3 ধরনের প্রভাবকের ক্ষেত্রে 3 রকম বিক্রিয়া হবে। আমরা 3টি একটি একটি করে আলোচনা করব। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হয়ে তৈরি করবে জার্মান অক্সিজেন, যেটি পানির সাথে বিক্রিয়া করে দুটি OH অণু উৎপন্ন করবে। এই দুটি OH এই দ্বিবন্ধনের জায়গায় এক বন্ধন হয়ে যাবে এবং দুটি কার্বনে সংযোজিত হবে। দেখো দ্বিবন্ধনটি ভেঙে এক বন্ধন হয়েছে এবং দুটি কার্বনে দুটি OH সংযোজিত হয়েছে, এবং পাশাপাশি কার্বনে যদি OH থাকে তাহলে সেটি বলে গ্লাইকল, এবং দুটি কার্বন থাকার কারণে এটির নাম ইথিলিন গ্লাইকল। এবং এটি অসম্পৃক্ততার একটি পরীক্ষা। যেভাবে তুমি কার্বন টেট্রাক্লোরাইড এবং ব্রোমিনের দ্রবণ ড্রপারে নিয়ে ফোটায় ফোটায় যোগ করেছিলে, ঠিক একইভাবে এখানে পানি এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে দ্রবণটি সেটিও ড্রপ বাই ড্রপ ফেললে দেখা যাবে যে বর্ণহীন ইথিলিন গ্লাইকল উৎপন্ন হবে। ঠিক একই পদ্ধতিতে আমরা ইথিন এবং ইথাইনের অসম্পৃক্ততা পরীক্ষা করতে পারি। এটিকে বেয়ারের পরীক্ষা নামে পরিচিত এই পরীক্ষাটি। ঠিক একইভাবে এখানে দেখো তোমরা দ্বিবন্ধনের মধ্যে পানি সংযোজন, কিন্তু প্রভাবকটা কিন্তু আলাদা। আমি আগেই বলেছি যে অ্যালকিনে 2 ধরনের প্রভাবক ব্যবহার করা হয়। এবার এই প্রভাবক যখন ব্যবহার করা হয় তখন পানি ভেঙে H এবং OH এই দুটি অংশে বিভক্ত হয়। H এবং OH, এবং H একটি হাতে লাগবে কার্বনের, OH আরেকটি হাতে লাগবে। যে যে কার্বনের মধ্যে ডবল বন্ড ছিল সেটি এক বন্ধন হবে, এবং পাশাপাশি কার্বনের দুটি H এবং OH যুক্ত হয়ে অ্যালকোহলে পরিণত হবে, যার নাম ইথানল। ইথিন হয়ে যাবে ইথানল। তাহলে কখন ইথিলিন গ্লাইকল হবে ইথিন পানি সংযোজনে, কখন ইথিলিন গ্লাইকল না হয় ইথানল হবে, এটা নির্ভর করবে প্রভাবকের উপরে। প্রভাবকটি তোমরা একটু খেয়াল করলেই এই বিক্রিয়াগুলো খুব সহজে আত্মস্থ করতে পারবা। এরপরে ইথাইনে যখন আমরা 2% HgSO4 এবং 20% সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি তখন একটু ইন্টারেস্টিং বিক্রিয়া হয়। এখানে দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন দুটি অংশ রয়েছে পানির। এই হাইড্রোজেন একটি কার্বনে যুক্ত হবে, দুটি হাইড্রোজেন, এবং একটি কার্বনে অক্সিজেন যুক্ত হবে, অ্যালডিহাইডে পরিণত হবে। কিভাবে হবে দেখো, এখানে 3 বন্ধন ছিল, একটি বন্ধন ভেঙে গেলে দুটি নতুন হাত তৈরি হয়। এই যে দেখো দুটি কার্বনে দুটি নতুন হাত তৈরি হয়ে গেছে। আরো একটি যদি বন্ধন ভেঙে যায় আরো দুটি হাত তৈরি হবে। এভাবে 4টি হাত তৈরি হবে দুটি বন্ধন ভেঙে, এবং প্রথম কার্বনে যে দুটি হাতে দুটি হাইড্রোজেন এবং অক্সিজেনটা যুক্ত হবে দ্বিতীয় কার্বনে, অর্থাৎ CH3CHO, অর্থাৎ ইথানলে পরিণত হবে। এভাবে আমরা খুব সহজেই অ্যালকাইনকে পানি সংযোজন করে ইথানল অর্থাৎ অথবা যে কোনো কার্বন বেশি হলে আমরা অ্যালডিহাইড উৎপন্ন করতে পারি। তো এখন তোমাদের আগে বলেছি যে তোমাদের 2 কার্বন এবং 3 কার্বন প্র্যাকটিস করতে হবে। আমরা 3 কার্বনে কিছু যৌগ নিয়ে এখন প্র্যাকটিস করি। এখানে খেয়াল করো 1, 2, 3টি কার্বন প্রোপিন দ্বিবন্ধন ছিল, এক বন্ধন হয়ে গেছে, পাশাপাশি দুটি OH যুক্ত হয়েছে, কারণ এটা আমরা জানি যে জার্মান অক্সিজেন এবং পানি মিলে দুটি OH উৎপন্ন করতে সক্ষম। এই দুটি OH দুটিতে লেগে যাবে এবং প্রোপিলিন গ্লাইকল উৎপন্ন হবে। বেয়ারের পরীক্ষা। এবারে খেয়াল করো এই প্রভাবক যখন দেই আমরা তখন আগেই বলেছি যে হাইড্রোজেন যাবে একটি কার্বনে, OH যাবে আরেকটি কার্বনে। এখন এর আগের যে যৌগটি সেখানে
সেটা ছিল একটি সম্পৃক্ত যৌগ, অর্থাৎ কার্বন দ্বিবন্ধনযুক্ত যে কার্বনগুলো সেখানে হাইড্রোজেন সংখ্যা ছিল সমান। কিন্তু এখানে একটু খেয়াল করা যায়, এই লাল কালারের যে হাইড্রোজেন কার্বন সেখানে হাইড্রোজেন একটি, কিন্তু এখানে কিন্তু হাইড্রোজেন দুটি। এক্ষেত্রে সংযোজনটা একটু ডিফারেন্ট হবে, এই জন্য আমাদের একটু কনসাস হতে হবে এখানে যে নেগেটিভ যে অংশটি সেটি যুক্ত হবে যে কার্বনে দ্বিবন্ধনযুক্ত যে কার্বনের হাইড্রোজেন কম সে কার্বনে, এবং তেলের মাথায় তেল অর্থাৎ হাইড্রোজেন যে কার্বনে বেশি সে কার্বনে হাইড্রোজেন বা পজিটিভ অংশটি যুক্ত হবে। তাহলে এখানে একটু খেয়াল করো যে দ্বিবন্ধন যুক্ত কার্বনের নতুন দুটি হাত তৈরি হলো ভেঙে, এবং একটি হাতে OH আর একটি হাতে H সংযোজিত হলো। ইচ্ছা মতো এখানে সংযোজন করতে পারতাম আমরা যদি দ্বিবন্ধনযুক্ত কার্বনে হাইড্রোজেন সংখ্যা সমান থাকতো, যদি সমান নয় এই জন্য আমরা এটা করতে পারিনি, এই জন্য পাশাপাশি কার্বনে হাত বের করেছি ঠিক আছে, বাট হাইড্রোজেন সংযোজনের ক্ষেত্রে সংযোজন করেছি যেখানে হাইড্রোজেন বেশি সেখানে, এবং ঋণাত্মক অংশ অর্থাৎ OH সংযোজন করেছি যেখানে হাইড্রোজেন কম সেখানে যে কার্বনে, এই জন্য এটাতে আইসোপ্রোপাইল অ্যালকোহল উৎপন্ন হয়েছে। ঠিক একইভাবে 3 কার্বনের যখন আমরা অ্যালকাইন নিব তখনও একটু আলাদা বিক্রিয়া হবে। সেই বিক্রিয়াটি হচ্ছে এখানেও অক্সিজেন বা ঋণাত্মক যে অংশটি সেটি যে কার্বনে হাইড্রোজেন কম সে কার্বনেই যুক্ত হবে, অর্থাৎ এখানে তৈরি হবে কিটোন। দেখো এই প্রথম কার্বনে কিন্তু দুটি হাইড্রোজেন যুক্ত হয়েছে এবং ভেতরের কার্বনে যুক্ত হয়েছে অক্সিজেন, কেননা ভেতরের কার্বনটি কম হাইড্রোজেন যুক্ত, অথবা হাইড্রোজেন দেখো নাই, এখানে হাইড্রোজেন একটি, হাইড্রোজেন যেখানে বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হয়, এই কারণে 3টি হাইড্রোজেন হয়ে যাবে শেষ কার্বনটি, প্রথম কার্বনটি, এবং ভেতরের কার্বনটি হয়ে যাবে অক্সিজেন যুক্ত অর্থাৎ কিটোন প্রোপাননে পরিণত হবে। এভাবে আমরা 3 কার্বন এবং 2 কার্বনের বিক্রিয়াগুলো একটু কনসিয়াসলি যদি মনে রাখি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর মাঝখানে যে সবুজ কালারের বিক্রিয়াটি এটি আসলে মার্কোনিকভের নিয়মে হয়েছে, আমরা পরের স্লাইডে মার্কোনিকভের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা H সংযোজনে চলে এসেছি। H সংযোজনের ক্ষেত্রে যে মার্কোনিকভ নিয়ম যেটি বললাম সেটি এটি, বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেন কম সে কার্বনে, আমি আগে এটি বলেছি। কিন্তু পারঅক্সাইড প্রভাবক যদি উপস্থিত থাকে তাহলে উল্টা ঘটনা ঘটবে, অর্থাৎ ঋণাত্মক অংশ যুক্ত হবে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে, আর পারঅক্সাইড যদি না থাকে তাহলে নর্মালি নেগেটিভ যে অংশটি সেটা যুক্ত হবে যেখানে হাইড্রোজেন কম সেখানে। তাহলে আমরা একটু দেখে নিই শিক্ষার্থী বন্ধুরা, মার্কোনিকভ নিয়ম এবং অ্যান্টি মার্কোনিকভের নিয়ম বা খারাসের পারঅক্সাইড ফলাফল বলা হয় অ্যান্টি মার্কোনিকভের নিয়মকে, এটা আমরা একটু ভালোভাবে অবজার্ভ করি। এখানে দেখো এখানে কিন্তু সম্পৃক্ত যৌগ এটি, সুতরাং এখানে মার্কোনিকভের নিয়ম আসলে খাটবে না, যে কোনো কার্বনে আমরা হাইড্রোজেন এবং ব্রোমিন সংযোজন করতে পারি। এখানে প্রথম কার্বনে হাইড্রোজেন, দ্বিতীয় কার্বনে ব্রোমিন সংযোজন করেছি। আমরা ইচ্ছা করলে এখানে উল্টিয়ে দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না, কেননা এখানে হাইড্রোজেনের দ্বিবন্ধনযুক্ত কার্বনে হাইড্রোজেন সংখ্যা সমান। কিন্তু যখন সমান থাকবে না, যেমন এই যৌগটি খেয়াল করো প্রোপিন, এখানে কিন্তু দ্বিবন্ধনযুক্ত যে কার্বন সেখানে হাইড্রোজেন সংখ্যা সমান নয়। যেমন এখানে এই কালার যে কার্বনটি সেটিতে হাইড্রোজেন একটি আর এই কার্বনে হাইড্রোজেন দুটি, অর্থাৎ ব্রোমিন ঋণাত্মক অংশ সেখানে সেটা যুক্ত হবে যেখানে হাইড্রোজেন কম সেখানে, অর্থাৎ ভেতরের কার্বনে যুক্ত হবে। কিন্তু H2O2 যদি প্রভাবক দিতাম তাহলে আবার বাইরের কার্বনে যেত, যেহেতু H2O2 দেই নাই যার কারণে ব্রোমিন যুক্ত হয়েছে কালার অংশটি কালার কার্বনে, এবং বাইরের কার্বনে যুক্ত হয়েছে হাইড্রোজেন 2 ব্রোমো প্রোপেন উৎপন্ন হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো মার্কোনিকভ নিয়মটি? তোমরা একটু ভালোভাবে খেয়াল করো যে নেগেটিভ অংশ যুক্ত হবে যেখানে হাইড্রোজেন কম সেখানে, যেখানে বলতে কি বোঝাচ্ছি যে দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন কম সে কার্বনে, এই কারণে ব্রোমিন যুক্ত হয়েছে ভেতরের কার্বনে। ঠিক একইভাবে এই বিক্রিয়াটি খেয়াল করো, আমরা আগে বলেছি যে পারঅক্সাইড প্রভাবকের উপস্থিতিতে উল্টা ঘটনা ঘটবে। এখন খেয়াল করো, এখন কিন্তু লাল ব্রোমিন এবং ব্রোমিন যুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেন বেশি সে কার্বনে, কারণ পারঅক্সাইড দেওয়া হয়েছে। দেখো ব্রোমিন বাইরের কার্বনে, হাইড্রোজেন ভেতরের কার্বনে, এই জন্য H2O2 প্রভাবকটা অনেক ইম্পর্টেন্ট। এবং খেয়াল করবা তোমরা পরীক্ষায় H2O2 যদি না লেখো তাহলে কিন্তু তোমাদের ইচ্ছা মতো প্রোডাক্ট তোমরা লিখতে পারবে না। যদি ব্রোমিন তুমি শেষ কার্বনে চাও বাইরের কার্বনে তাহলে H2O2 দিতে হবে, আর যদি ব্রোমিন ভেতরের কার্বনে চাও তাহলে H2O2 এর অনুপস্থিতিতে বিক্রিয়াটি সংঘটিত করতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো মার্কোনিকভের নিয়ম। এবারে আমরা অপসারণ বিক্রিয়াতে চলে আসছি। এই পর্যন্ত আমরা বললাম সংযোজন বিক্রিয়া। তো অপসারণ বিক্রিয়া কি ঘটনা ঘটবে আমরা একটু দেখে নিই। আমরা প্রথমে রিঅ্যাকশন দেখি একটি, তাহলে আরো ভালো বুঝতে পারবো। তারপরে এই লেখাতে আমি পরে ফিরে আসছি। এখানে একটি যৌগ খেয়াল করো যে H এবং Br পাশাপাশি কার্বনের সংযোজন করা হয়েছে, লাল এবং লাল কালার দিয়ে দেখানো হয়েছে। পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াসের উপস্থিতিতে আমরা যদি একটু উত্তপ্ত করি তাহলে কি ঘটনা ঘটবে? দেখো এইখান থেকে H এবং এখান থেকে Br এখানে নাই হয়ে গেছে, যার কারণে এখানে একটি দ্বিবন্ধন তৈরি হয়েছে। তাহলে এটা সংযোজন বিক্রিয়ার উল্টা। যেমন এই বন্ধন ভেঙে এই বন্ধনকে যদি আমরা ভ্যানিশ করে দেই, আমরা যদি এই বন্ধনটাকে ভ্যানিশ করে দেই
এই বন্ধনটাকে ভ্যানিশ করে দেই, তাহলে কিন্তু পাশাপাশি কার্বনে দুটি হাইড্রোজেন বের হবে এবং এইচ বিআর সংযোজন হবে। ঠিক একইভাবে এইচ এবং বিআরকে যদি আমরা সরিয়ে নিই তাহলে কিন্তু এখানে একটি দ্বিবন্ধন তৈরি হবে, যে দ্বিবন্ধনটাকে এখানে দেখানো হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আবার একটু খেয়াল করো বিক্রিয়াটি। আমরা যখনই এইচ এবং বিআরকে সরিয়ে নিয়েছি তখন এখানে একটি দ্বিবন্ধন তৈরি হয়েছে। এটি হচ্ছে অপসারণ বিক্রিয়ার কৌশল, যেটি কিনা সংযোজনের উল্টো। এবং এখানে পটাশিয়াম ব্রোমাইড কিভাবে উৎপন্ন হয়েছে? এই যে পটাশিয়াম এবং ব্রোমিন পটাশিয়াম ব্রোমাইড উৎপন্ন করেছে, OH এবং H মিলে পানি উৎপন্ন করেছে। সুতরাং আমরা কি শিখলাম? যে পাশাপাশি কার্বন থেকে যখন দুটি গ্রুপ অপসারণ করা হবে তখন ওই দুটি কার্বনের মাঝখানে একটি নতুন বন্ধন তৈরি হবে, অর্থাৎ সম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত যৌগে পরিণত হবে। এটি অপসারণ বিক্রিয়ার কৌশল। তাহলে কিভাবে? কেবলমাত্র সম্পৃক্ত যৌগ এই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, পাশাপাশি কার্বন থেকে দুটি গ্রুপ অপসারিত হবে এবং যে কার্বনে অপসারণ ঘটবে তাদের মাঝখানে একটি দ্বিবন্ধন তৈরি হবে। প্রভাবক হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় Al2O3 বা অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপ এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, এই তিনটি প্রভাবক আমরা ব্যবহার করে এই বিক্রিয়াগুলো সম্পন্ন করতে পারি। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি শিক্ষার্থী বন্ধুরা। খেয়াল করো তোমরা, এখানে এইচ এবং OH কে অপসারণ করা হয়েছে পানি, এবং দেখো এক বন্ধনের জায়গায় হয়ে গেছে দ্বিবন্ধন। সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি প্রভাবক, অর্থাৎ ইথানল হয়ে গেছে ইথিন। ঠিক এইখানে দেখো যে আমরা যদি জারণ করি কোনো একটি অ্যালকোহলকে, সেটা কিন্তু অ্যালডিহাইডে পরিণত হয়। কিভাবে? নতুন একটি বন্ধন তৈরি হয় এবং এইচ এবং এইচ অপসারিত হয় এবং এই জার্মান অক্সিজেন মিলে পানি তৈরি হয় এবং এই এক বন্ধনের জায়গা হয়ে যায় দ্বিবন্ধন, অর্থাৎ অ্যালডিহাইড ইথানলে পরিণত হয়। ঠিক একইভাবে আমরা যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক বিক্রিয়া করি তাহলে কি ঘটনা ঘটবে? দেখো, এই ক্লোরিনকে এই পটাশিয়াম অপসারণ করবে, এই OH কে এই এইচ অপসারণ করবে, ফলে এই মাঝখানে কার্বন কার্বন এক বন্ধনের জায়গা হয়ে যাবে দ্বিবন্ধন, অর্থাৎ ইথাইল ক্লোরাইড থেকে হবে ইথিন। ঠিক একইভাবে এটি সেম বিক্রিয়া, তোমরা আগের বিক্রিয়াটা এখানে আবার দেখানো হয়েছে। ঠিক একইভাবে দেখো 3 কার্বনের অ্যালকোহলকে যদি আমরা জারণ করি 3 কার্বনের অ্যালডিহাইড হবে, যেটি 2 নম্বর বিক্রিয়ায় দেখানো হয়েছে। তাহলে অপসারণ বিক্রিয়াগুলো আমরা খুব সহজেই বুঝতে পারছি কিভাবে আমরা অপসারণ বিক্রিয়া প্রয়োগ করতে পারি মেকানিজমটাকে। ঠিক একইভাবে অ্যালকোহল অ্যালডিহাইড একই বিক্রিয়া বারবার দেখানো হয়েছে তোমাদের বোঝার সুবিধার জন্য। অপসারণ বিক্রিয়ার আরও কিছু এক্সাম্পল দেখো। 1, 2, 3 3 কার্বনের অ্যালকোহল প্রোপানল, যেটি সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে প্রোপিন উৎপন্ন করেছে। এই দুটি লাল কালারের OH অপসারণ হয়েছে, মাঝখানে দ্বিবন্ধন তৈরি হয়েছে প্রোপানল থেকে প্রোপিন। ঠিক একইভাবে এই বিক্রিয়াগুলো তোমরা একটু একটু করে প্র্যাকটিস করবা, আমার মনে হয় বুঝতে পারবা। দেখো, পটাশিয়াম এবং ক্লোরিন আউট হয়ে পটাশিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে, এইচ আর OH মিলে পানি, মাঝখানে দ্বিবন্ধন, এই যে কার্বনের মাঝখানে এক বন্ধনের জায়গায় দ্বিবন্ধন প্রোপাইল ক্লোরাইড থেকে প্রোপিন। এই বিক্রিয়াগুলো তোমরা এখন নিজেরা প্র্যাকটিস করবা। আমার মনে হয় না তোমাদের এই বিক্রিয়াগুলো আর কখনো সমস্যা হবে। তো তারপরে যদি সমস্যা ফেস করো তাহলে অবশ্যই জানাবা আমাদেরকে, আমরা সলিউশন করার চেষ্টা করব। এবার আমরা চলে আসছি প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কি ঘটনা ঘটবে? দেখো যে এখানে সবুজ কালারের যে ক্লোরিন, সেই সবুজ কালারের হাইড্রোজেনকে নিয়ে HCl তৈরি করবে এবং এই লাল কালারের যে ক্লোরিনটা সেটা এই হাইড্রোজেন এই জায়গায় ঢুকে যাবে। এভাবে আমরা চলে এসেছি প্রতিস্থাপন বিক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, প্রতিস্থাপন বিক্রিয়ার প্রভাবক হবে সূর্যালোক। এখন এই কার্বনে দেখো 4টি কার্বনে 4টি হাইড্রোজেন যুক্ত ছিল, এখানে ক্লোরিন সংযোজন করলাম আমি, সবুজ কালারের ক্লোরিন সবুজ কালারের হাইড্রোজেনকে নিয়ে HCl উৎপন্ন করলো এবং একটি ক্লোরিন এটা এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এই জায়গায় সংযোজন হয়ে গেল। তাহলে দেখো যে হাইড্রোজেন হয়ে গেল 3টি, ক্লোরিন হয়ে গেল 1টি, CH3Cl মিথাইল ক্লোরাইড। ঠিক একইভাবে দেখো আবার আরেকটি হাইড্রোজেনকে আরেকটি সবুজ ক্লোরিন অপসারণ প্রতিস্থাপন করলো, করে আরেকটি লাল ক্লোরিন এখানে প্রবেশ করলো। দেখো ক্লোরিন হয়ে গেল 2টি এবং HCl হয়ে গেল এখনো, তাহলে CH2Cl2 ডাইক্লোরো মিথেন উৎপন্ন হলো। ঠিক একইভাবে আবারও খেয়াল করো, এই ক্লোরিন আরও একটি হাইড্রোজেনকে অপসারণ করবে এখান থেকে, করে ক্লোরিন দেখো হয়ে গেল কয়টি? 1টি, 2টি, 3টি, আর হাইড্রোজেন 1টি, আর HCl উৎপন্ন হলো, তার মানে ট্রাইক্লোরো মিথেন। এরপরে আরো একটা জিনিস খেয়াল করো যে এখানে আরো একটি হাইড্রোজেন অবশিষ্ট রয়েছে, এই হাইড্রোজেনকে সবুজ কালারের ক্লোরিনটা অপসারণ করলো HCl এবং ক্লোরিন হয়ে গেল 4টি, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। অর্থাৎ একটা এই যে উৎপন্ন যৌগগুলোতে কি ঘটনা ঘটছে? একটি করে হাইড্রোজেন কমছে আর একটি করে ক্লোরিন বাড়ছে, মোট কিন্তু 4টি হাত ঠিক লাগছে। এভাবে প্রতিস্থাপন বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করতে পারি। আমরা আরো কিছু প্রতিস্থাপন বিক্রিয়া দেখি।
মিথেনকে যদি ক্লোরিন দ্বারা বিক্রিয়া করি, মিথাইল ক্লোরাইড, একটি হাইড্রোজেন কমবে, একটি ক্লোরিন বাড়বে। মিথাইল ক্লোরাইডকে যদি আমরা আবার এক অণু ক্লোরিনের সাথে বিক্রিয়া করি, তাহলে ডাইক্লোরোমিথেন, দুটি ক্লোরিন দুটি হাইড্রোজেন, দেখো তিনটি ক্লোরিন একটি হাইড্রোজেন, সর্বশেষে কোনো হাইড্রোজেন নেই। এভাবে একটি করে ক্লোরিন বাড়বে, একটি করে হাইড্রোজেন কমবে। এভাবে 4টা স্টেপে আমরা এই বিক্রিয়া দেখাতে পারি: ক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, কার্বন টেট্রাক্লোরাইড। এবং ফাইনালি এখানে একটা প্রতিস্থাপন বিক্রিয়া দেখানো হচ্ছে। দেখো যে অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস অ্যালকোহলিক ব্যবহার করলে অপসারণ বিক্রিয়া হয় অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এবং অ্যাকুয়াস ব্যবহার করলে প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হয়। এটা একটু খেয়াল রাখতে হবে, আমাদের পরীক্ষায় এটা অনেকবার আসে এই জন্য। তাহলে পটাশিয়াম আর ক্লোরিন যদি অপসারিত হয়ে যায়, পটাশিয়াম ক্লোরাইড ওএইচটা দিয়ে ক্লোরিনের অবস্থান দখল করবে, ফলে অ্যালকোহল উৎপন্ন হবে। ইথাইল ক্লোরাইড থেকে হবে ইথানল। এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। আরো কিছু এক্সাম্পল দেখানো হয়েছে ব্রোমিন দিয়ে। দেখো 2 কার্বনের অ্যালকেন, 3টি হাইড্রোজেন ছিল, 2টি একটি ব্রোমিন। তারপরে ব্রোমিনের সাথে পটাশিয়াম ইথাইল ব্রোমাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দিলে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। পটাশিয়াম আর ব্রোমিন আউট, পটাশিয়াম ব্রোমাইড ওএইচটা দিয়ে ব্রোমিনের অবস্থান দখল করবে, ইথানল উৎপন্ন হবে। এভাবে আমরা খুব সহজেই প্রতিস্থাপন বিক্রিয়া বুঝতে পারি। প্রতিস্থাপন বিক্রিয়াটা অনেক সহজ একটি বিক্রিয়া। এখন আমরা শিখবো শিক্ষার্থী বন্ধুরা পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়ার একটি মেকানিজম দেখানো হয়েছে, এখানে খেয়াল করো। এখানে কার্বন কার্বন ডবল বন্ড থাকতে হবে পলিমারকরণ বিক্রিয়া অবশ্যই, এটাকে মনোমার বলা হয়। এবং পলিমারাইজেশন বলতে বোঝাচ্ছে উচ্চ তাপ, চাপ বা প্রভাবক যেগুলো থাকবে। এখানে দেখো সবই ঠিক আছে এই 2 কার্বনে, শুধু এই যে ডবল বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এক বন্ধন হয়েছে, পাশাপাশি কার্বনে 2টি হাত বের হবে এবং একটি এন। আবার দেখাচ্ছি আমি, 2 বন্ধন ভেঙে এক বন্ধন, পাশাপাশি কার্বনে 2টি হাত, এন ব্র্যাকেট দিয়ে এন। এইটুকুই আমাদের মেকানিজম। এই মেকানিজম অনুযায়ী সকল পলিমারকরণ বিক্রিয়া সংঘটিত হয়। এখন জেডের মান ভিন্নতার কারণে পলিমারগুলোর এবং মনোমারগুলোর নাম ভিন্ন হয়। যেমন জেডের জায়গায় যদি এইচ ব্যবহার করো তোমরা, তাহলে এটার নাম হবে, মনোমারের নাম হবে ইথিন, পলিমারের নাম হবে পলিথিন। এবং বিক্রিয়াটি কি হবে দেখো, শুধু জেডের জায়গায় এইচ ব্যবহার করেছি, আর সবকিছু আগের মতোই। দ্বিবন্ধন ভেঙে 2 দিকে 2টি হাত বের হয়েছে এন, তার মানে ইথিন থেকে পলিথিন। যদি CH3 ব্যবহার করি জেডের জায়গায় CH3 ব্যবহার করলে নাম হবে প্রোপিলিন। এই যে জেডের জায়গায় CH3 ব্যবহার করেছি, দ্বিবন্ধন ভেঙে এক বন্ধন, 2 দিকে 2টি হাত, নাম এন, নাম হয়ে গেল পলিপ্রোপিন। খুবই ইজি পলিমারকরণ বিক্রিয়া। দেখো তোমরা খেয়াল করে আরো একটা বিক্রিয়া দেখাচ্ছি তোমাদেরকে। জেডের জায়গায় যদি ক্লোরিন ব্যবহার করি, তাহলে এটার নাম, মনোমারের নাম হচ্ছে ক্লোরোইথিন এবং পলিমার হবে PVC, পলিভিনাইল ক্লোরাইড। কিভাবে হবে দেখো, এই ডবল বন্ড ভেঙে এক বন্ধন হয়েছে, 2 দিকে 2টি হাত, জেডের জায়গায় Cl N। C6H ব্যবহার করি, তাহলে মনোমারের নাম হবে স্টাইরিন এবং পলিমারের নাম হবে পলিস্টাইরিন। কিভাবে হবে, দ্বিবন্ধন ভেঙে এক বন্ধন হয়েছে, 2 দিকে 2টি হাত বের হয়েছে, আর জেডের জায়গায় C6H5 স্টাইরিন পলিস্টাইরিন। তাহলে সকল পলিমারকরণ বিক্রিয়া কিন্তু আমাদের খুবই সহজভাবে আমরা উপস্থাপন করতে পারি, বুঝতেও পারি। তো তোমাদের আরেকটা কাজ করতে হবে, পলিমারগুলোর যে ব্যবহার সেটা তোমাদের বইয়ে আছে, এটা মুখস্থ করে ফেলবো তোমরা। ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া আমরা শিখবো। ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া এখানে দেখানো হয়েছে, পরের বিক্রিয়াটি আরো ক্লিয়ার দেখানো হবে। এখানে শুধু আমরা কৌশলটা জানবো কিভাবে হয়, যে একাধিক বিক্রিয়কের অসংখ্য অণু যুক্ত হয়ে পলিমার গঠন করাকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলে। বিকারক একাধিক হবে, যেমন আগের যে পলিমারকরণ বিক্রিয়া সেখানে এক অণু মনোমারই যুক্ত হয়ে বৃহৎ অণু পলিমার উৎপন্ন করেছে, কিন্তু এখানে একাধিক মনোমার হবে। যেমন এখানে অ্যাডিপিক অ্যাসিড এবং হেক্সামেথিলিন ডাইঅ্যামিন মনোমার হিসেবে ব্যবহৃত হয়েছে আয়রন উৎপাদনে। এবং কি হবে, ঘনীভবন পলিমারাইজেশনে সাধারণত অ্যালডিহাইড, অ্যালকোহল, অ্যামিন এগুলো জৈব অ্যাসিড এগুলো মনোমার হিসেবে বিক্রিয়া করবে, এবং মনোমারগুলো থেকে পানি অথবা কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি ক্ষুদ্র অণু অপসারিত হবে এবং 2টি মনোমার এক হয়ে নতুন পলিমার তৈরি করবে। এখানে বিক্রিয়াটি বোঝা যাচ্ছে না, আমরা পরের স্লাইডে বিক্রিয়াটি একটু ক্লিয়ার করে দেখাইছি। দেখো তোমরা খেয়াল করে, এখানে এটি হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। অ্যাডিপিক অ্যাসিড লাল কালারের একটি ওএইচ দেখানো হয়েছে, এখানে লাল কালারের একটি ওএইচ দেখানো হয়েছে। হেক্সামেথিলিন ডাইঅ্যামিনেও লাল কালারের একটি এইচ, লাল কালারের একটি এইচ দেখানো হয়েছে। এই লাল কালারের ওএইচ এবং এই এইচ এবং এই ওএইচ এবং এই এইচ, এই সবগুলো মিলে তৈরি হবে পানি, এবং এই 2টি যৌগ এক জায়গায় হয়ে যাবে। দেখো খেয়াল করে, এই লাল কালারের যদি ওএইচটা সরিয়ে ফেলি, তাহলে কি থাকে, সিও, একটি ফাঁকা হাত ওএইচ এর সাথে যে বন্ড ছিল, তারপর CH2 সিও ফাঁকা হাত, ফাঁকা হাতের সাথে এইখানে চলে গেলে NH থাকবে শুধু, এখানে একটা বন্ড হবে, তাহলে এই সিও এবং NH সংযুক্ত হয়ে গেল। তারপরে CH2 NH, এইচ চলে গেল একটা ফাঁকা হাত, তারপরে পানি,
এই এইচ আর ওএস গুলো লাল কালারের সঙ্গে পানি তৈরি করলো। এভাবে কিন্তু আমরা নাইট্রোজেন উৎপন্ন করার বিক্রিয়াটা খুব সহজেই বুঝতে পারি। এরকম যে কোনো ঘনীভবন বিক্রিয়া টেরিলিন তোমাদের বইয়ে আছে, ওগুলো তোমরা বুঝতে পারবা। এইভাবে যদি একটু বোঝার চেষ্টা করো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবার জারণ বিক্রিয়া, তো জারণ বিক্রিয়ার যে প্রভাবগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে K2Cr2O7 এবং সালফুরিক অ্যাসিড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এগুলো দ্বিবন্ধনকে জারণ করার জন্য ব্যবহার করা হয় অসম্পৃক্ততার পরীক্ষায়। আর অ্যালডিহাইড, অ্যালকোহল এগুলোকে জারণ করার কাজে K2Cr2O7 এবং সালফুরিক অ্যাসিড ব্যবহার করা হয়। দুই ধরনের প্রভাবক দুই ধরনের কাজ করে। যেমন এখানে দেখো, খেয়াল করো, এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। এটাকে যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে জারণ করি, এই জার্মান অক্সিজেনের কারণে এটি অ্যাসিড উৎপন্ন করবে এবং পানি উৎপন্ন হবে। তার মানে এটি উৎপন্ন করবে অক্সালিক অ্যাসিড। এই জার্মান অক্সিজেনটা সংযোজন হবে এবং হাইড্রোজেন অপসারণ হবে। এটি জারণ বিক্রিয়ার কৌশল। ইথিলিন গ্লাইকল থেকে হয়ে গেল অক্সালিক অ্যাসিড। এছাড়া আরো কিছু জারণ বিক্রিয়া তোমাদের দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। যেমন এটা ইথানল, এখানে এই জিনিসটা খেয়াল করো, এই যে দুটি কার্বনে দুটি হাইড্রোজেন রয়েছে, একটি অক্সিজেনের সাথে একটি হাইড্রোজেনের সাথে, যে বারবার আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি, এইটা একটু খেয়াল করো তোমরা। এইটাই মেন। এখানে যখনই আমরা জানি অপসারণ বিক্রিয়ার যে কৌশলটা, যখনই পাশাপাশি গ্রুপ থেকে দুটি গ্রুপ অপসারিত হবে তখন এদের মাঝখানে কি হবে, একটি দ্বিবন্ধন, অর্থাৎ কার্বন এবং অক্সিজেনের মাঝখানে একটি দ্বিবন্ধন হবে। দেখো, কার্বন এবং অক্সিজেনের মাঝখানে একটি দ্বিবন্ধন, আর একটি হাইড্রোজেন আগে থেকে ছিল সেটি থেকে গেল। অর্থাৎ অ্যালকোহলকে আমরা যদি, এটি হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহলকে যদি আমরা জারণ করি তাহলে সবসময় সেটি অ্যালডিহাইডে পরিণত হবে। এবার অ্যালডিহাইডকে যদি জারণ করি তাহলে কি ঘটনা ঘটবে, দেখো এটা একটি অ্যালডিহাইড, তোমরা জানো। এখানে কিন্তু পাশাপাশি কার্বন এবং অক্সিজেনে কোনো হাইড্রোজেন আর নেই, কার্বনের সাথে আছে কিন্তু হাইড্রোজেনের সাথে নেই। এই কারণে কি ঘটনা ঘটবে, এই অক্সিজেনটাই এই কার্বন এবং অক্সিজেন এই বন্ডের মাঝখানে ঢুকে যাবে। দেখো, কার্বন এবং অক্সিজেনের বন্ধন মাঝখানে একটি গ্যাপ তৈরি হবে এবং এখানে একটি জার্মান অক্সিজেন যেটি যুক্ত হয়েছিল সেটি যুক্ত হয়ে যাবে। হয়ে এখানে কোনো হাইড্রোজেন অপসারিত হবে না, কিন্তু অক্সিজেনটা শুধু যুক্ত হচ্ছে। দেখো, আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি, এখানে খেয়াল করো, এই যে এই অক্সিজেনটাই জার্মান অক্সিজেন হিসেবে ছিল এখানে। তাহলে কি হলো, COOH, ইথানোয়িক অ্যাসিড। অর্থাৎ অ্যালডিহাইডকে জারণ করলে হবে জৈব অ্যাসিড। কিভাবে হবে সেটা আমি বুঝাই দিচ্ছি তোমাদের। অপরদিকে যদি ইথিনকে আমরা জারণ করি, এই বিক্রিয়া আমি আগে দেখাচ্ছি কিভাবে ইথিন গ্লাইকল হয়, এটিকে আমরা নতুন করে ব্যাখ্যা করতে চাচ্ছি না। এবার আমরা পরের স্লাইডে চলে যাই। বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়ার প্রভাবক হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এখানে জার্মান হাইড্রোজেনের সংযোজন হবে, অক্সিজেন অপসারণ হবে। তাহলে কি ঘটনা ঘটবে, দেখো তোমরা, এটা একটি ইথানোয়িক অ্যাসিডের সংকেত। CH3 স্থির বলো H, ইথানোয়িক অ্যাসিড। এখানে ইথানোয়িক অ্যাসিড কিভাবে ইথানলে পরিণত হবে সেটা একটু খেয়াল করি আমরা। এই যে জার্মান অক্সিজেন দেখছো, এই জার্মান অক্সিজেনটা বের হয়ে আসবে জার্মান হাইড্রোজেনের সাথে, বের হয়ে এসে পানি উৎপন্ন করবে। যেমন কালার দিয়ে দেখানো হয়েছে জার্মান হাইড্রোজেন এবং এই অক্সিজেনটা। ফলে কার্বন এবং অক্সিজেনের মাঝখানে যে অক্সিজেন প্রবেশ করেছিল জারণের ফলে সেটি অপসারিত হবে, হয়ে অ্যালডিহাইডে পরিণত হবে, CH এ পরিণত হবে। তাহলে CH3CHO ইথানলে পরিণত হলো। কিভাবে হলো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করলে বুঝতে পারবা। এবার এটা খেয়াল করো তোমরা, ইথানলের মধ্যে আবার যদি আমরা হাইড্রোজেন সংযোজন করি তাহলে এই কার্বন এবং অক্সিজেনের মাঝখানে যে দ্বিবন্ধন সেটি খুলে যাবে, অক্সিজেনের সাথে একটি হাইড্রোজেন এবং কার্বনের সাথে আরেকটি হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে কার্বনের সাথে যদি আরেকটি হাইড্রোজেন যুক্ত হয় CH2 হবে, অক্সিজেনের সাথে যদি একটি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে OH হবে। দেখো, CH3CH2OH। এভাবেই কিন্তু খুব সহজেই ইথানলে পরিণত হবে, অর্থাৎ হাইড্রোজেন সংযোজন ঘটবে। এখানে যেমন অক্সিজেন অপসারণ ঘটেছে, এখানে হাইড্রোজেন সংযোজন ঘটবে, দুইটাকেই বিজারণ বলা হয়। ঠিক একইভাবে মিথাইল ক্লোরাইডকে যদি আমরা জার্মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করি, ক্লোরিনটা অপসারিত হবে, হাইড্রোজেনটা এখানে পুশ হবে, ফলে মিথেনে পরিণত হবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। আরও কিছু বিক্রিয়া দেখানো হয়েছে, তোমাদের এই বিক্রিয়াগুলো প্র্যাকটিসের জন্য বলা হচ্ছে। পরের স্লাইডে আমরা চলে যাই শিক্ষার্থী বন্ধুরা, উডস বিক্রিয়া। এই বিক্রিয়াটি আমরা কিভাবে কাজ করি, কিভাবে কাজে লাগাই। যদি আমরা কার্বন সংখ্যা বাড়াতে চাই মাতৃযৌগে তাহলে উডস বিক্রিয়া ব্যবহার করি। অ্যালকাইল হ্যালাইডের দুই অণু একই ধরনের অ্যালকাইল হ্যালাইডকে আমরা যদি সোডিয়াম এবং ইথারের উপস্থিতি বিক্রিয়া করাই তাহলে দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হয়, যেটিকে উডস বিক্রিয়া বলা হয়। এখানে উডস বিক্রিয়ার সংখ্যা দেখানো হয়েছে। এবার মেকানিজমটা আমরা দেখব। RX বা অ্যালকাইল হ্যালাইড লাল কালার দিয়ে দেখানো হয়েছে X কে, দুই অণু সোডিয়ামের সাথে যখন বিক্রিয়া করবে সোডিয়াম X কে নিয়ে চলে যাবে, অপসারিত হবে, ফলে দুই অণু আর এক জায়গায় হয়ে দ্বিগুণ কার্বনের অ্যালকেন তৈরি করবে।
শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, CH3Cl 2 অণু মিথাইল ক্লোরাইড থেকে যদি আমরা 2 অণু সোডিয়ামের সাথে বিক্রিয়া করাই, তাহলে ক্লোরিন যদি 2 অণু অপসারিত হয় 2 অণু সোডিয়াম ক্লোরাইড হিসেবে, তাহলে CH3 মানে দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে, অর্থাৎ মিথাইল ক্লোরাইড থেকে ইথেন উৎপন্ন হবে। মিথাইল ক্লোরাইডে কার্বন ছিল একটি, কিন্তু ইথেনে কার্বন কিন্তু দুটি। এভাবে আমরা খুব সহজেই উৎস বিক্রিয়ার সাহায্যে অ্যালকাইল হ্যালাইডকে দ্বিগুণ কার্বনের অ্যালকিনে পরিণত করতে পারি। এছাড়াও কার্বন সংখ্যা বাড়ানোর আরও একটি বিক্রিয়া তোমাদের শিখতে হবে। যেমন আমরা যদি মিথেনকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 2 অণু মিথেনকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে 2 অণু হাইড্রোজেন অপসারিত হবে এবং এই মিথেন একত্রিত হয়ে ইথেনে পরিণত হবে C2H6। এটাকে CH3 হিসেবেও আমরা লিখতে পারি। এই বিক্রিয়ার সাহায্যে আমরা কার্বন সংখ্যাকে বাড়াতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার চলে এসেছি গুরুত্বপূর্ণ আরেকটি বিক্রিয়ায়, যেটিকে বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় সাধারণত অ্যাসিডের সোডিয়াম লবণ, যেমন এটা যদি n এর মান 1 ধরি, তাহলে CH3COO হয়। এটি অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত। অ্যালকাইলের সাথে যদি COO থাকে, সেটাকে বলে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। এর সাথে যদি সোডালাইম অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে আমরা বিক্রিয়া করাই, উত্তপ্ত করি, তাহলে অ্যালকেন এবং সোডিয়াম কার্বনেটে পরিণত হয়। এই বিক্রিয়াকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। এখন কিভাবে বিক্রিয়াটি সংঘটিত হয় সেটি আমরা দেখব। সংজ্ঞাটা একটু দেখে নিই যে সোডালাইম প্রভাবের উপস্থিতিতে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে সোডিয়াম কার্বনেট এবং অ্যালকেন উৎপন্ন করে। এক কার্বন কম বিশিষ্ট এই কার্বন, এটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। অর্থাৎ মাতৃযৌগের চেয়ে একটি কার্বন কম বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হয়। এখানে যে ঘটনাটি ঘটে দেখো তোমরা, বিক্রিয়াটি যদি বুঝতে চাও তাহলে আমরা উদাহরণে চলে আসি। একটি উদাহরণটা খেয়াল করো তোমরা। CH3COO সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, মিথেন, সোডিয়াম কার্বনেট। এখন এখানে আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি তোমাদের, এই যে সোডিয়াম কার্বনেট কিভাবে উৎপন্ন হলো তোমরা একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। CH3COO এবং NaO এই সবগুলো মিলে তৈরি করলো কি সোডিয়াম কার্বনেট, যেটাকে দেখানো হয়েছে। দেখো এই যে সোডিয়াম কার্বনেট, এই সোডিয়াম কার্বনেটটা কোথা থেকে আসলো? এই যে COO এবং NaO। এবং এটা যদি ভ্যানিশ করে দাও, তাহলে CH3 এর সাথে H যুক্ত হয়ে কি তৈরি হয়? CH4। এভাবেই এই বিক্রিয়া সংঘটিত হয়। আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই সোডিয়াম কার্বনেট কোথা থেকে আসলো? এই যে এখান থেকে। এটা অপসারিত হলে সোডিয়াম কার্বনেট তৈরি হবে। এটা অপসারিত হলো সোডিয়াম কার্বনেট, আর CH3CH2 আরেকটা H মিলে CH3CH3 অর্থাৎ ইথেন। এইভাবেই এই বিক্রিয়া সংঘটিত হয়। তোমরা যদি ভালোভাবে একটু প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে বিক্রিয়াটি অনেক সহজ হয়ে গেছে। এবারে তোমাদের আরেকটি ইম্পর্টেন্ট টপিক, হাইড্রোকার্বন থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহল জৈব অ্যাসিড তৈরি করা যায়। তো হাইড্রোকার্বনকে যদি আমরা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করাই, তাহলে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়। অ্যালকাইল হ্যালাইডকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, তাহলে অ্যালকোহল উৎপন্ন হয়। অ্যালকোহলকে যদি জারণ করি অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডকে জারণ করলে জৈব অ্যাসিড হয়। এভাবে স্টেপ ওয়াইজ আমরা অ্যালকেন থেকে জৈব অ্যাসিড উৎপন্ন করতে পারি। এখন একটু প্র্যাকটিক্যালি দেখি আমরা। এখানে অ্যালকেন দেখানো হয়েছে। অ্যালকেন যদি হয়, তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করার জন্য কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে হ্যালোজেন যুক্ত করব। যদি অ্যালকিন হয়, তাহলে H2O2 এর উপস্থিতিতে HBr HCl এগুলো যুক্ত করব, তাহলে আমাদের অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হবে। তাহলে অ্যালকাইল হ্যালাইড আমাদের ফার্স্ট স্টেপ। অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করতে চাই আমরা দুটি পদ্ধতিতে। যদি অ্যালকেন হয়, তাহলে ব্রোমিন দেব কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে, অ্যালকাইল হ্যালাইড আর HBr। আর যদি অ্যালকিন হয়, তাহলে HBr H2O2 এর উপস্থিতিতে, তাহলে অ্যালকাইল হ্যালাইড দেবে, সরাসরি অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়ে যাবে। এবার এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস ব্যবহার করি, তাহলে অ্যালকোহল আর পটাশিয়াম ব্রোমাইড উৎপন্ন হয়। এটা একটি প্রতিস্থাপন বিক্রিয়া, আমরা জানি। কিন্তু এখানে যদি অ্যালকোহলিক দাও, তাহলে কিন্তু এটা অ্যালকিন উৎপন্ন হবে, সেটি কিন্তু এখানে দেওয়া যাবে না। এরপরে আমরা যদি অ্যালডিহাইড, অ্যালকোহল যেটি উৎপন্ন হলো, এটি একটি অ্যালকোহল। এই অ্যালকোহলটা এখানে দেখানো হয়েছে ইথানল। এটাকে যদি জারণ করি, তাহলে কি ঘটনা ঘটবে? এই যে লাল কালি দিয়ে যে দুটি হাইড্রোজেন, সে দুটি হাইড্রোজেন অপসারিত হবে এবং কার্বন এবং অক্সিজেন মাঝখানে একটি দ্বিবন্ধন তৈরি হবে। এভাবে এটি অ্যালডিহাইডে পরিণত হবে। অ্যালডিহাইডকে আমরা যদি আবার দেখো, এখানে অ্যালডিহাইডের মাঝখানে কি ছিল? দ্বিবন্ধন ছিল কার্বন আর অক্সিজেন মাঝখানে, দ্বিবন্ধন এখানেও দেখানো হয়েছে। এবার একটি হাইড্রোজেন ছিল, এই যে এই হাইড্রোজেন যদি একটু সরে যায়, তাহলে এই হাইড্রোজেনের মাঝখানে এই জার্মান অক্সিজেনটা ঢুকে গেল। তাহলে কি হলো? CH3COOH। যেহেতু জারণ বিক্রিয়া জার্মান অক্সিজেন সংযোজন হয় অথবা হাইড্রোজেন অপসারিত হয়, এখানে জার্মান অক্সিজেন সংযোজন হবে, ওই অ্যালডিহাইড অ্যালকোহল জৈব অ্যাসিডে পরিণত হবে। এইভাবে 4টি স্টেপে আমরা ফার্স্ট স্টেপ কি দেখিয়েছি, তোমরা আরেকটু খেয়াল করো। ফার্স্ট স্টেপ থেকে আমি আবার দেখাচ্ছি।
প্রথমে অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করব অথবা অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড তৈরি আমাদের ফার্স্ট স্টেপ। এরপর অ্যালকাইল হ্যালাইডকে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে অ্যালকোহলে পরিণত করব, অ্যালকোহলকে জারণ করব, অ্যালডিহাইড অ্যালডিহাইডকে জারণ করব, তাহলে কি উৎপন্ন হবে? জৈব অ্যাসিড। এই স্টেপগুলো অবলম্বন করে আমরা অ্যালকেন বা অ্যালকিনকে অ্যালকোহলে এবং অ্যালডিহাইডে এবং জৈব অ্যাসিডে পরিণত করতে পারি। টপিকটা খুব ইম্পর্টেন্ট। এখন তোমাদের কিছু প্র্যাকটিস তোমাদের জন্য দেওয়া হলো। আমার আলোচনা অলরেডি শেষ যে বিক্রিয়াগুলো, এবার তোমাদের বইয়ের সমস্ত বিক্রিয়াগুলোকে আমি কিছু হোমওয়ার্কের মাধ্যমে উপস্থাপন করে দিচ্ছি, তোমরা একটু দেখো পারো কিনা। এই বিক্রিয়াটি দেখো, এই বিক্রিয়াগুলো তোমাদের একটি একটি করে আলোচনা করার জন্য বলা হলো। প্রথমে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে এই অ্যান্সারগুলো লিখবা, তারপরে পরবর্তীতে তোমরা আবার অ্যান্সারটি মেলাবা। আমি অ্যান্সারটাও দিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে অ্যান্সারগুলো আগে খাতায় লিখবা, তারপরে পরবর্তীতে মেলাবা। অ্যান্সারগুলো আমি একটি একটি করে দিয়ে দিচ্ছি। তো তোমরা পরবর্তী স্টেপে না দেখে এই রিঅ্যাকশনগুলো সলভ করার চেষ্টা করবা। আরও কিছু হোমওয়ার্ক তোমাদের সামনে উপস্থাপন করছি, একটু খেয়াল করো তোমরা। এই বিক্রিয়াগুলো একটু খেয়াল করো। এগুলো তোমরা প্রথমে স্ক্রিনশট নিয়ে রিঅ্যাকশনগুলো খাতায় লিখবা, তারপরে অ্যান্সার লিখে পরবর্তীতে তোমরা অ্যান্সারগুলো মেলাবা। আমি অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। তো তোমরা প্রথমে, আমি আবারও বলছি, প্রথমে তোমরা স্ক্রিনশট নিয়ে অ্যান্সারগুলো লিখবা, তারপরে নিজে নিজে মেলাবা। তাহলে দেখবা যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ভালো হবে। অ্যান্সার দেখে যদি রিঅ্যাকশন প্র্যাকটিস করো তাহলে কিন্তু কোনো লাভ হবে না। অ্যান্সার না দেখে রিঅ্যাকশন প্র্যাকটিস করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আরও কিছু হোমওয়ার্ক তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা রিঅ্যাকশনগুলো একটু খেয়াল করো। এই রিঅ্যাকশনগুলো তোমরা প্রথমে স্ক্রিনশট নিয়ে অ্যান্সারগুলো খাতায় লিখবা, দেন তার পরবর্তী স্টেপে গিয়ে তোমরা নিজেরা অ্যান্সারগুলো মেলাবা। এই জন্য আমি অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি তোমাদের জন্য, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, পরবর্তীতে যেন তোমাদের আর প্রবলেম না হয়। এবং এই বিক্রিয়াগুলো যদি প্র্যাকটিস করো তাহলে দেখবা যে তোমাদের আর প্রবলেম থাকবে না। এখানে আরও কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছে তোমাদের, হোমওয়ার্কের অ্যান্সারগুলো আমি দিয়ে দিয়েছি। এভাবে তোমরা যদি প্র্যাকটিস করো, আমার মনে হয় না এই অধ্যায়টা তোমাদের কাছে আর কঠিন মনে হবে। এই অধ্যায়টাকে আমরা অবশ্যই জয় করতে পারবো ইনশাআল্লাহ। তো তোমাদের জন্য অনেক পরিশ্রম করে স্লাইডগুলো আমি তৈরি করেছি। বিশেষ করে এই অধ্যায়ের এই স্লাইডটি তোমরা অবশ্যই এর মূল্যায়ন করবা এবং অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবা যে তোমাদের বুঝতে কোন জায়গায় সমস্যা হয়েছে। পরবর্তীতে আমি আরও ডেভেলপ করার চেষ্টা করবো নিজেকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো। তোমরা জানো যে আমাদের দেশ এখন একটি ক্রান্তিময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ক্রান্তিময় পরিস্থিতি থেকে যদি পরিত্রাণ পেতে চাই, আমাদের আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করতে হবে। এই রমজান মাসটা আমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করব, যেন আমাদের এই বিপদ মুহূর্ত থেকে, এই মহামারী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দ্রুত পরিত্রাণ করে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।